2 বিঘা জমির উপর কবিরদের বাড়িটি। 4খানা বড় বড় টিনের ঘর। 4 ভাই 4 ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। পুরো বাড়ির চারপাশে টিনের বেড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভেতরে আসতে না পারে। আমার কাঁঠাল গাছ ভরা বাড়িতে। 2-1টা অন্য গাছও আছে। বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর আছে। সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকার রোজগার হয় কবিরের। তাছাড়া পরিতের বাড়িতেও মাছ পাঠানো হয়, ফলমূল তো পাঠাই। এছাড়াও কবির সহ বাকি 3 ভাইয়েরও বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এ বাড়িতে নিজের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদেরই ঘরে তুলেছে রূপালীর শ্বশুর। রূপালী এবারই সেজে বউ। রূপালীর বিয়ে 6 মাস পর ওর দেওয়ারের বিয়ে হয়। তবে 3 যা মিলে হিংসে করে রূপালীকে, কেননা তারা রূপালীর মতো অত সুন্দর নয়। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর হতে পারে না। অথচ খুব সাদামাটা ভাবেই রূপালীকে কোনো রাজকন্যার থেকে কম লাগে না। সব সময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হন তারা। রূপালী সব বুঝেও না বোঝার ভান করে থাকে, কারণ এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু আজ তারা 3 জনই ছুটে এসেছে পরীকে দেখতে, কারণ এতদিন ধরে তারা শুধু পরীর সুনামই শুনেছে, কিন্তু চোখের দেখা দেখেনি। রূপালীর বিয়ের পর এই প্রথম পরী এই বাড়িতে পা রাখল। তাই ওনারা 3 জন ছুটে এলো পরীকে দেখতে। পরী সবেমাত্র পালঙ্কের উপর বসেছে। নেকাব এখনো খোলেনি। এর মধ্যেই ওরা এসে হাজির। এসেই রূপালীর বড় যা কাকলি বলে উঠল, দেখি দেখি রূপার বোন কেমন দেখতে। মালা জেসমিন জলচৌকি পেতে বসে আছে পরীর কাছে। কুসুম গোমরা মুখে জেসমিন আর মালাকে বাতাস করছে। শেফালি পরীকে বাতাস করছে। কাকলির কথা শুনে সবাই চমকে তাকালো। ততক্ষণে রূপালীও চলে এসেছে। পরীর ভাবান্তর না দেখে কাকলি আবার বলল, কই নিকাব সরাও, দেখি তোমার চাঁদ বদনখানি। বলেই খিলখিল করে হেসে উঠল 3 জন। পরী রূপালীকে জিজ্ঞেস করল, আপা, এখানে কোনো পুরুষ আসবে না তো? রূপালীকে উত্তর দিতে না দিয়ে ওর সেজোজা পাখি বলল, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করছে পরীকে, তা পরী ঠিকই ধরতে পারল। নেকাব খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসা করে, সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমাকে দেখে পাগল হয়ে যায়, তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকেই সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও পাল্টা জবাব দিল। রূপালী মুখ টিপে হাসে ওদের কাণ্ড দেখে। 3 যা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যি পরী অনেক সুন্দর, রূপালীর থেকেও বেশি সুন্দর। কাজল বর্ণ আঁখি যুগল যখন পলক ফেলে, তখন কি সুন্দরই না লাগে। বদনে ছড়িয়ে আছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজ হাতে ওকে বানিয়েছে। তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওনাদের পছন্দ হয়নি, তাই সবার সাথে কুশালাতি করে চলে গেলেন। বোরখা খুলে মাথায় কাপড় জড়ালো পরী। একে একে মহিলারা এসে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছে। নূরনগর থেকে যেন এক টুকরো নূর এসেছে। পরীর বিরক্ত লাগছে এসব। মনে হচ্ছে আজ যেন ওর নিজেরই বিয়ে। মালা আছে বলে পরী চুপ করে আছে, না হলে 2 কথা শুনিয়ে বিদায় করে দিত। মেজাজ গরম হচ্ছে পরীর। শেফালির হাত পাখার বাতাসও ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালীর যারা যে একটু কটু কথা বলে তা জানে পরী। শ্বশুর বাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর কাছে। সেখান থেকেই বাড়ির প্রত্যেকের স্বভাব সম্পর্কে সে অবগত। 7 মাসের পেটটা নিয়ে পরীর পাশে বসে আছে রূপালী। মা আর পরীর সাথে টুকটাক কথা বলছে, আর পরী চুপ করে শুনছে। বিয়ে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুদ্দিন মাতব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু এখানে আফতাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের পা নাকি কখনোই ঠিক হবে না। হাঁটতে পারবে, কিন্তু লাঠির সাহায্য নিয়ে। তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দেবেন না। এ কথা শুনে শামসুদ্দিন বলেন, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ করেন না। আমি কথা দেইনি, কথা দিয়েছে আমার ছোট ভাই। আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেব তা আমিই বুঝবো। আপনার ছেলে এখনো অচল হয়ে গেছে। আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তার নেই। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখী রাখতে পারবে না। আমার ছেলের এই অবস্থার জন্য তো আপনারাই দায়ী। আপনাদের বাড়িতে গিয়েই তো পা ভাঙল।
আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। আপনার ছেলে নিজেকে সামলাতে পারেনি, তবুও সমস্যা নেই। আপনার ছেলের সমস্ত ভরণ পোষণ এবং চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তবুও আমার মেয়ে আমি বিয়ে দেব না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার সাহেব? আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আমার আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তাহলে ভালো হবে না। তা কি করবেন আপনি? পাল্টা জবাব দিলেন শামসুদ্দিন। দু এক কথায় কথা কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হয়ে গেল, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লোক জানাজানি বেশি হওয়ার আগেই শায়ের আফতাবকে সরিয়ে নিল, আলাদা ঘরে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়, তিনিও প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে সে পাগল হয়ে যাবে। আর এই গ্রামে কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না, তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হলো, ভাবতে লাগলো, সত্যিই তো, এখন যদি তার কোনো ক্ষতি করতে চায় শামসুদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবেন তিনি? এখানের কেউ তো তার হয়ে লড়াই করতে আসবে না। কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুপক্ষই ওর আত্মীয়। কার হয়ে সাফাই গাইবে সে? কবিরের উপর সে ভরসা করতে পারছে না। তাছাড়া যদি রূপালীর কোনো ক্ষতি করে দেয়? আখির চলে এসেছে, সব শুনেছে সে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই, ঝামেলা বাড়বে অনেক। আমি বলি কি, বিয়েটা দিয়ে দেন। আমার মেয়েকে আমার ইচ্ছেতে বিয়ে দেব, তোর কিছু বলতে হবে না। তোর জন্যই তো সব হয়েছে, আগ বাড়িয়ে কথা দিলি কেন তুই? আখির চুপ হয়ে গেল। আফতাবের মাথা এখন গরম আছে। কুটুম বাড়িতে এসে যা করেছে, এতে লোকজন কথা বলা শুরু করে দিয়েছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। খাওয়া শেষ হতেই আফতাব জেসমিন ও মালাকে গরুর গাড়ি ভাড়া করে দিল শায়ের, সাথে দুজন দেহরক্ষী। আর পরি, জুম্মান, শেফালি, কুসুম গেল ওদের গাড়িতে। তবে এবার শায়ের ওদের সাথে গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে। তাই গাড়ির চালকের পাশে গিয়ে বসে সে। শায়ের ঠিকই সন্দেহ করেছিল। গ্রামের শেষ মাথায় আসতেই 7-8 জন লোকদের লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তারা ওদের পথ আগলে দাঁড়িয়েছে। গাড়ি থামতে ওদের একজন পেছনে এসে বলল, সবাই বের হও, কথা না শুনলে টেনে নামাবো। সবাই নেমে পড়ল। পরিয়ার শায়ের বাদে সবাই ভয়ে কাঁপছে। কুসুমের তো বেহাল অবস্থা। আসার পথে এক দৌড়ানি খেয়েছে, এখন যাওয়ার পথে আর এক দৌড়ানি। শেফালি জুম্মানকে চাপটে ধরে আছে, ভয়ে ওরাও সিটিয়ে গেছে। শায়ের ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবে, তাই আগেই ওদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলে উঠল, জমিদার কন্যা পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিরা সবাই চলে যাও। পরী শান্ত গলায় জিজ্ঞেস করে, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। অতঃপর পরী শায়ের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি হয়েছে? এরা নওশাদের বাবার লোক, মনে হয় আপনাকে নিয়ে নওশাদের সাথে বিয়ে দেবে এরা। বিয়ে করতে চাইলে চলে যেতে পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়স হয়নি। বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝতে পারি। তাহলে আমার কথা বুঝলেন না কেন? কুসুম, শেফালি, জুম্মান ওদের ঝগড়া দেখছে। বিপদের মুখে পড়েও যে কেউ ঝগড়া করতে পারে, তাই প্রথম দেখলো ওরা। পরি পাল্টা জবাব দেওয়ার আগেই জুম্মান বলল, আপা, আমার ডর করতেছে। আর তুমি ঝগড়া করতেছ, এখন কি হইব?